একনেক সভায় ৯,৩০০ কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন। ঢাকা মেডিকেল কলেজ আধুনিকায়নের উদ্যোগ, বাতিল 2 জাহাজ কেনার প্রস্তাব। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সাথে যোগ হয়েছে গ্যাস বিদ্যুতের বাড়তি বিল। যখন বিদ্যুতের দাম বৃদ্ধি পায় বা ধরেন গ্যাসের দাম বৃদ্ধি পায়, আমাদের আসলে ত্রাহিতাহী অবস্থা। যাতায়াত ভাড়া এটা তো একদম অসহনীয় পর্যায়ে বলা যাবে। কত টাকা আপনার উপার্জন আছে, তার তুলনায় আপনার খরচ বেশি হচ্ছে। গ্যাস সংকটে ব্যাহত শিল্প কারখানার উৎপাদন। বাড়িঘরের চুলায় জ্বলছে না আগুন। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ অপেক্ষা। আমন্ত্রণ বিজনেস স্টুডিওতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছে আমি রাবেয়া স্মৃতি। দর্শক, শিরোনামে যেমনটি আপনাদেরকে বলছিলাম যে একনেক সভায় প্রায় ৯,৩33 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন পেয়েছে। উদ্যোগ নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ আধুনিকায়নের। তবে অনুমোদন পায়নি 1 লাখ টন ধারণ ক্ষমতা 2টি অয়েল ট্যাঙ্কার কেনার এই প্রকল্পটি। একনেক প্রকল্পের এর আওতায় ঢাকা মেডিকেল কলেজে তৈরি হবে নতুন একাডেমিক বিল্ডিং এবং শিক্ষক শিক্ষার্থীদের আবাসিক ভবন। সংস্কার করা হবে সড়ক। এই সংক্রান্ত 1164 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বহুদিন পর একনেক সভা ফিরছে পরিকল্পনা কমিশনের। সভাপতিত্ব করেছেন সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনা প্রতিমন্ত্রী ব্রিফিংয়ে জানিয়েছেন যে এবার ধরলা নদীর ডান তীরে ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণ হবে। গ্রাম সড়ক পুনর্বাসন এবং শক্তিশালীকরণে প্রায় 5,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। রাস্তার স্থায়িত্ব ধরে রাখতে পরীক্ষামূলকভাবে রাবার বিটুমিন ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। দর্শক, একনেক সভা শেষে এনইসি মিলনায়তনে ব্রিফ করছেন এই মুহূর্তে পরিকল্পনার প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। আমরা সরাসরি শুনবো তার বক্তব্যটি। নতুন করে একটা সাধারণ কম্প্রিহেন্সিভ পরিকল্পনার আওতায় আনা যায়, তার জন্য এইটাকে আপাতত অনুমোদন না করে পুনরায় এই বিষয়ে বৈঠক করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং বৈঠক করেই তারপরে এই প্রকল্পগুলো আসলে বাস্তবায়িত হবে। তো এই মোট 12টি প্রকল্পের মধ্যে 10টি প্রকল্প অনুমোদন হয়েছে, 2টি প্রকল্প স্থগিত আছে। এগুলোকে আমাদের রিভিউ করে তারপরে আমরা সেগুলো সিদ্ধান্ত গ্রহণ করব। এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের কি বলে যে প্রকল্প সংক্রান্ত আমাদের ব্রিফিং। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করবেন। তার আগে আরেকটি কাজ আমরা সেরে নিই, সেটা হচ্ছে যে আপনারা এই বইটি দেখছেন, আসলে মূলত 2টো ভলিউম আছে। এই 2টো ভলিউম আজকে মাননীয় প্রধানমন্ত্রী মোড়ক উন্মোচন করেছেন। গ্রাম থেকে শহর, নিম্ন থেকে মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় ক্রমেই বাড়ছে। নিত্যপণ্যের ক্রমাগত দাম বৃদ্ধিতে আয় ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না সাধারণ মানুষেরা। তার উপর গ্যাস বিদ্যুতের বাড়তি বিল, বাড়ি ভাড়া, পরিবহন ব্যয়, সবাই এখন নাজেহাল। বেসরকারি খাতে মজুরি বৃদ্ধির হার গড় মূল্যস্ফীতির তুলনায় কম। সব মিলিয়ে বৈশ্বিক এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক টানাপোড়েনের বোঝা বইতে হচ্ছে সব শ্রেণী পেশার মানুষকে। বগুড়া সদরের শাখারিয়া গ্রামের প্রান্তিক কৃষক রিপন মিয়া সার বীজের দাম বৃদ্ধির কারণে উৎপাদিত ফসল থেকে লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়েছে। কিন্তু সন্তানদের লেখাপড়া আর সংসারের খরচ থেমে নেই তার। এখন তো আমরা জমি আর ফেলে রাখতে পারি না। এই একটু লাভের অঙ্কটা আমাদের কমে গেছে, এই অবস্থা আমরা জমি চাষ করতেছি। এখন আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে, বাড়িতে মা বাবা আছে। এখন আমরা এগুলো চালাতে যাই, আমরা অনেক ঋণের মুখে পড়ে যাচ্ছি। সিলেট শহরে বেসরকারি চাকরি করা মতিউর রহমানও খুব একটা ভালো নেই। তিনি জানান, গত কমাসে গ্যাস বিদ্যুতের অতিরিক্ত বিল তো আছেই, তার উপর নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে হিমশিম অবস্থা। আমরা আসলে কালচারালি মিডল ক্লাস, কিন্তু অর্থনৈতিকভাবে দরিদ্র। এইরকম একটা কঠিন অবস্থায় যখন বিদ্যুতের দাম বৃদ্ধি পায় বা ধরেন গ্যাসের দাম বৃদ্ধি পায়, আমাদের আসলে ত্রাহিতাহী অবস্থা হয়। ধরেন এই মাসেই আমাদের প্রায় 2,000 টাকা বিল আসছে এই মাসে। তার আগের মাসে হয়তো 1450 এইরকম বিল আসছে, তার আগের মাসে ছিল 1200 টাকা।
রাজধানীতে সেই পরিস্থিতি আরও কঠিন। শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস বা চাল ডালের দাম এখানে আর একটু বেশি। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে নিম্ন ও মাঝারি আয়ের পরিবারে মাসের খাবার খরচ বেড়েছে 8 থেকে 12% পর্যন্ত। অর্থাৎ যাদের মাসিক আয় 25,000 টাকা, তাদের খাবার খরচা বেড়েছে 1500 থেকে 3000 টাকা পর্যন্ত। বিবিএস এর তথ্য মতে জুলাইয়ে মূল্যস্ফীতি কমলেও বাজারে চিত্র ভিন্ন। ঢাকাতে থাকতেছি প্রায় 30 বছর। আমরা তো চাকরি করি, চাকরি করার ক্ষেত্রে দেখা আগে যে টাকা আমাদের জমতো যা সাশ্রয়, তো এখন এটা সাশ্রয় হয় না। এখন যে বেতন পাই, আমরা দুজনে গভর্নমেন্ট চাকরি করি, এই টাকাটা আমাদের পুরো খরচ হয়ে যায়, এখন আমাদের কোনো সাশ্রয় হয় না। কত টাকা আপনার উপার্জন আছে, তার তুলনায় আপনার খরচ বেশি হচ্ছে। তা আপনি লোন করতেছেন, আপনার বার্ডেন বাড়তেছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনি আজকে সরকারি হাসপাতালে যান, ডাক্তার সাহেবরা দেখবেন আপনার। 1000 কামাই করলে 1200 খরচ, 1500 খরচ। পোলাপান আছে, স্কুলে যায়, মাদ্রাসায় যায়, লেখাপড়া আছে। যারা কিছুটা সচ্ছল তারাও নেই স্বাচ্ছন্দ্যে। বছরের ব্যবধানে ঢাকা শহরে এলাকা ভেদে ছোট বাসার ভাড়া গড়ে বেড়েছে 750 থেকে 1500 টাকা পর্যন্ত। বড় বাসার ক্ষেত্রে এ ভাড়ার পরিমাণ আরও বেশি। বেড়েছে পরিবহন ব্যয়ও, অথচ বেসরকারি খাতে মজুরি বৃদ্ধি গড় মূল্যস্ফীতির চেয়ে কম। হাসপাতালে গেলেই তো আসলে অনেক টেস্ট করাতে হয়, সেই জায়গাগুলোতে এত বেশি বেড়েছে যে আমরা অনেক সময় চিন্তা করি যে ফার্মেসি থেকে একটা ওষুধ এনে আমরা ভালো হয়ে যাব কি না। কারণ ওই জায়গায় আসলে আমরা মধ্যবিত্ত পরিবাররা এখন যেতে একটু ভয়ই পাচ্ছি। তারপরে যাতায়াত ভাড়া, এটা তো একদম অসহনীয় পর্যায়ে বলা যাবে। গবেষকদের মতে বৈশ্বিক অস্থিরতায় সরকারি ভর্তুকির পরিমাণ বেড়েছে, কিন্তু সেই তুলনায় কমেছে আয়। তাই বাড়তি খরচের খড়গ সরকারের পাশাপাশি বইতে হচ্ছে জনগণকেও। ভর্তুকির পরিমাণ এমন বেড়ে গিয়েছে জ্বালানি খাতে যে সরকার পুরোটা নিতে পারছেন না, এবং অংশ তো কিছুটা, যেমন বিদ্যুতের মূল্য বৃদ্ধি হয়েছে, বলা হচ্ছে সামনে হয়তো অন্যান্য জ্বালানির মূল্য কিছুটা আংশিক বৃদ্ধির প্রয়োজন পড়বে, ফলে কিছুটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে না গেলে চলছে না। দুর্ভাগ্য যে এর ভিতরে আবার প্রলম্বিত বর্ষা এসছে, যার ফলে এই সিজনে যে সমস্ত ফসলাদি পাওয়ার কথা, বিশেষ করে শাকসবজি, এগুলোর প্রাপ্যতা কমে গেছে, ফলে পচনশীল যে সমস্ত শাকসবজি সেগুলোর মূল্য বৃদ্ধি হয়েছে। জীবনযাত্রার ব্যয় খাতা কলমে বাড়ুক অথবা কমুক, আসল চিত্র কিন্তু বোঝা যায় নিত্যপণ্যের বাজার আর এই ধরনের ব্যস্ত শহরের ক্লান্তিতে। সরকার যদি জনজীবনে কিছুটা স্বস্তি আনতে চায়, তাহলে নিশ্চিত করতে হবে বন্যায় ফসলের এত ক্ষয়ক্ষতি আর হবে না। বাড়বে বিনিয়োগ, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা খাতের কার্যক্রম। কেননা দিন শেষে যদি আয় ব্যয়ের হিসাব কিছুটা সহজ করা না যায়, তাহলে এই উন্নয়ন কিন্তু থেমে যাবে প্রকল্প আর বরাদ্দের খাতাতেই। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। কোনো সিন্ডিকেট নয়, সকল বৈধ রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন জনশক্তি রফতানিকারকরা। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে জনশক্তি রফতানিকারকদের একাংশ বলেছেন যে বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার খোলাকে কেন্দ্র করে আবারও সিন্ডিকেটের কথা শোনা যাচ্ছে। আগের চক্রটি নতুন সিন্ডিকেটে যুক্ত হচ্ছে। রিক্রুটিং এজেন্সির সদস্যরা বলছেন যে সিন্ডিকেট হলে বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় এবং ভোগান্তি আরও বাড়বে। এই সিন্ডিকেটের কারণেই বারবার বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। এই ধরনের অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন তারা। বলেছেন সকল এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দিতে হবে। মালয়েশিয়া যদি স্বল্প সংখ্যক এজেন্সির মাধ্যমে কর্মী নিতে চায়, তাহলে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলকে শক্তিশালী করা প্রয়োজন। যার জন্য সিন্ডিকেটটা আবার মাথা চারা দিয়ে উঠেছে। এই সিন্ডিকেট হলে আবার একটা লোক 8 লক্ষ টাকা দেবে যেতে হবে। এটা অতিরিক্ত টাকা নেয়ার জন্যই তো একটা কিছু ব্যক্তি এবং গোষ্ঠী সিন্ডিকেট করে। সুতরাং স্পষ্ট সিন্ডিকেট যদি হয়, অভিবাসন ব্যয় অনেক বেশি বাড়বে। যারা আগের সরকারের আমলে সিন্ডিকেট করেছে, তারা কিন্তু নামে বেনামে এখনো তারা কিন্তু সিন্ডিকেটের সাথে এখনো সম্পৃক্ত কিন্তু আছেন তারা। এখনো পর্যন্ত গ্যাস সংকট কাটেনি রাজধানী এবং আশেপাশের জেলাগুলোতে। ঘোড়াশাল পলাশ সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেয়াতে সোমবার দুপুর থেকে নরসিংদীর আবাসিক সিএনজি স্টেশন এবং শিল্প কারখানাতে সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। খুব দ্রুত এই সংকট সমাধানের আশ্বাস তিতাস গ্যাস কর্তৃপক্ষের। এদিকে গাজীপুর, নারায়ণগঞ্জ এবং সাভার শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও তা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি, ফলে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। চট্টগ্রামেও কাটেনি গ্যাসের সংকট। সিএনজি পাম্পগুলোতে মিলছে না চাহিদা মতো জ্বালানি, অভিযোগ করছেন চালকরা। এতে সবচেয়ে ভোগান্তিতে সিএনজি ও অটোরিকশা চালকরা।
আমরা গাড়ি চালাইতে পারতাছি না, আমাদের বউ বাচ্চার খুরাক দিতাম পারতাছি না, বাচ্চার দিকে গিয়ে চাইতাম পারতাছি না। আমরা বাচ্চারা বাবা টাকা দেন, বাবা মজা কামু করতে দেবো, গ্যাস পাইলে না আমরা গিয়ে টিপ মারমু। 300-400 টাকা রোজগার এটা নিয়ে বউ বাচ্চা নিয়ে আমরা চলি। তারপরেও আমাদের কিস্তি মিস্তি আছে, এগুলিও দিতে পারতাছি না, রীতিমতো আমরা গ্যাস পাই না বিদায়। মাঝখানটা কিছুদিন দিছিল, স্বাভাবিক হয়েছিল, আবার এই সমস্যাটা হয়েছে, কিন্তু এটা নির্ধারিত কেউ দিতে পারতেছে না তথ্যটা যে এটা কবে সমাধান হইব। টাঙ্গাইলের মধুপুরে আনারসের পাশাপাশি টপ লেডি জাতের পেঁপে চাষ করে রীতিমতো স্বাবলম্বী হচ্ছেন অনেক কৃষক। কিন্তু এবার ভিন্ন জাতের চারা দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। কৃষকদের দাবি, টপ লেডির পরিবর্তে ভেজাল চারা দেয়াতে ক্ষতি হয়েছে তাদের প্রায় 4 কোটি টাকার বেশি। মৌসুমে ফল না আসায় অনেকেই গাছ কেটে নতুন করে চারা রোপণ করেছেন। বাড়তি মুনাফার আশায় আনারসের পাশাপাশি জমিতে উচ্চ ফলনশীল পেঁপের চারা রোপণ করেছিলেন টাঙ্গাইল মধুপুরের কৃষকরা। কিন্তু মৌসুমে এসে ফলের দেখা তো নেই, উল্টো খেতেই নষ্ট হয়ে আছে অনেক গাছ। অভিযোগ, স্থানীয় ব্যবসায়ী শাহজাহান আলীর কাছ থেকে টপ লেডি জাতের প্রায় ৭১,০০০ চারা কিনেছিলেন ২২ জন কৃষক। সার পরিচর্যা সহ প্রতি গাছে খরচ হয় অন্তত ৭০০ টাকা। তবে চারা বড় হতেই স্পষ্ট হতে থাকে ক্ষতির পরিমাণ। ৭০ থেকে ৮০% চারাই মিলেছে বিজাতের। ভুক্তভোগীদের দাবি, আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি টাকারও বেশি। টপ লেডি বলে আমাদের কাছে বিক্রি করছে, আমরা নিয়ে লাগানোর পরে যখন ফুল আসে তখন আসলে কোনো টপ লেডি না। শতকরায় 70% হইলো আপনার কুজাত আর 30% হইলো টপ লেডি। ৫,০০০-এর মধ্যে আপনার ৩,০০০ চারা অন্য জাত হয়ে গেছে গা। অন্য জাত হওয়াতে আমার বাগানটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গা। কিছু গাছ কাইটা পরে ফালাই দিয়া পরে বাগান আর কি এইভাবে রাখছি। এখন আপাতত আমি লস প্রজেক্টে আছি। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলেননি ব্যবসায়ী শাহজাহান আলী। এদিকে তদন্তে অভিযোগের সত্যতা মিললেও কৃষি আইনে এমন প্রতারণার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ কম বলছে কৃষি বিভাগ। চাষিদের মাঝে মৌখিক চুক্তির ভিত্তিতে বিক্রয় করেন, যেহেতু এখানে আমরা তদন্ত করতে গিয়ে কোনো প্রকার লেনদেনের কোনো চুক্তি বা তাদের যে মেমো এরকম কোনো কিছু পাইনি। তো এই কারণে আমরা আসলে কৃষি অফিস বা উপজেলা কৃষি অফিস থেকে সরাসরি কোনো অ্যাকশন তার বিরুদ্ধে নিতে পারছি না। কৃষিতে এটি যেহেতু একটি পণ্য, চারাটি একটি পণ্য, এবং সেক্ষেত্রে সে প্রতারিত হয়েছে, এটা আমার মনে হয় যে ভোক্তা অধিকার হয়তো তাদেরকে প্রতারিত হওয়ার কারণে তারা কোর্টে যেতে পারে এবং ভোক্তা অধিকার এটি মামলা করতে পারে। কারণ এটি এখন আমাদের এমন কোন কৃষি আইন নাই যার মাধ্যমে কৃষি বিভাগ আইনিভাবে তাদেরকে ধরতে পারে। ফসলের চারা বাছাই ও রোপণের আগে কৃষি বিভাগের পরামর্শ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বর্ষা এলেই পানিতে ভেসে ওঠে দক্ষিণাঞ্চলের চিরচেনা জনপদ। আর সেই বর্ষাকে ঘিরেই পিরোজপুরের আটঘর কুড়িয়ারায় বসেছে 100 বছরের ঐতিহ্যবাহী ভাসমান নৌকার হাট। সপ্তাহে 2 দিনের এই হাটে বিক্রি হয় সেখানে প্রায় শত শত ছোট নৌকা। স্থানীয় মানুষের দৈনন্দিন কাজের পাশাপাশি এই হাট এখন পর্যটকদের কাছেও হয়ে উঠেছে বেশ আকর্ষণীয় কেন্দ্র। পানিতে ভাসছে সারি সারি নৌকা, ডাঙায়ও লাইন দিয়ে রাখা শত শত নৌকা। ছোট বড় নানান রং আর আকৃতির নৌকা একসঙ্গে চোখে পড়লে মনে হবে এ যেন নৌকারই এক আলাদা রাজ্য। বর্ষা এলেই পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানায় বসে 100 বছরের ঐতিহ্যবাহী এই ভাসমান নৌকার হাট। সপ্তাহে প্রতি শুক্রবার ও সোমবার বসে হাট। নানা আকৃতি আর ডিজাইনের নৌকা নিয়ে ভিড় করেন কারিগর ও ব্যবসায়ীরা। 3 মাসের মৌসুমি এই হাটে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে বেচাকেনা। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে রয়েছে নানা আকার ও দামের নৌকা। আমি নৌকা আনছি 30টা 32টা, তো 3টা কেনা বেচা হয়েছে। তো নৌকার দাম এবার ধরেন নিচে 2500 থেকে উপরে আছে, ধরেন 3500, 4000, 5000 টাকা আছে। আমাদের এই এলাকায় যারা নৌকা কিনে তারা বিশেষ করে পেয়ারা এবং আমরা কাজে নিয়োজিত আর কি এটা ব্যবহার করে, এবং এই হাটে প্রতি হাটবার 4 থেকে 5 লাখ টাকা বিক্রি হয়। দূর দূরান্ত থেকে মানুষ লোকজন আসতে আছে ক্রয় করতে। এই নৌকা আমাদের সমস্ত জালকাঠি, বরিশাল, চামড়া, নেয়ামতি, বেতাগি এই সমস্ত এলাকায় এই নৌকাগুলো চলে যায়, আর এই বর্তমান এলাকায়ও চলে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে হাটে আসেন ক্রেতারা।
চম্বল, মেহগনি, করই ও রেন্ট্রি কাঠ দিয়ে তৈরি এসব নৌকা ব্যবহার হয় মাছ ধরা, পণ্য পরিবহন সহ নানা প্রয়োজনে। ভাসমানে হাট দেখতে ভিড় করেন পর্যটকরাও। বছর অনেক নৌকো আছে দেখছি, কিন্তু দামটা একটু বেশি, গতবারের তুলনায় 1000-1200 টাকা নৌকো প্রতি বেশি। আমার মতন বিভিন্ন স্থান থেকে মানুষ এসেছে, বিদেশি পর্যটকের সাথেও আমার দেখা হয়েছে। তবে এখানে যে যাতায়াত ব্যবস্থা এবং এখানে যদি থাকার যদি কোনো ব্যবস্থা থাকতো, সরকার যদি এদিকে একটু নজর দিত, মনে হয় এটাকে একটা পর্যটন এরিয়া হিসেবে ঘোষণা করতে পারত। এই নৌকার দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এই নৌকার শিল্পের সাথে অসংখ্য কারিগর জড়িত। এই নৌকার স্থানীয় চাহিদা থাকার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে এই নৌকার চাহিদা আছে। আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলে গেলেও এই নৌকার হাট ধরে রেখেছে তার ঐতিহ্য। যথাযথ উদ্যোগ ও সংরক্ষণে শতবর্ষী হাট হয়ে উঠতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় জলভিত্তিক পর্যটন কেন্দ্র। শামস তাবরিদ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দর্শক, এবার জানিয়ে দিব আজকে পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে কিন্তু আমরা সকালের দিকে দেখতে পেয়েছিলাম যে ঢাকা শেয়ার বাজারের ইন্ডেক্স থেকে যে আজকে দিনের শুরুটা কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ লেনদেন শুরুর ঘন্টা খানেকের পর থেকেই কিন্তু মূলত সূচকগুলো আসলে পড়তে থাকে এবং সেই সাথে সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে দিনের শেষেও দেখতে পাচ্ছি যে ঢাকা শেয়ার বাজারে প্রধান সূচক সেটি কিন্তু প্রায় 4 পয়েন্টের মতো কমে 5769 পয়েন্ট অবস্থান করছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি DS30 সূচক সেটিও কিন্তু কমেছে প্রায় কাছাকাছি 2 পয়েন্টের মতো এবং এই সূচকটি 2162 পয়েন্টে অবস্থান করছে। তবে কিছুটা বেড়েছে DSCS সূচক, সেটি অবশ্য কিছুটা বেড়ে 1151 পয়েন্টে অবস্থান করছে। আজকে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের গতিও কিন্তু বেশ সূচকের সাথে সাথে কমে গেছে এবং সেই সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমেছে। সকালের দিকে যদি আমরা দেখতে পাচ্ছিলাম যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কিছুটা বাড়তে ছিল। আজকে লেনদেনের দিকে যদি তাকাই তাহলে আজকে দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে 732 কোটি 83 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে ঢাকার শেয়ার বাজার এবং যেমনটি বলছিলাম যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম দিনের শেষে কমে গেছে। 198টি কোম্পানির শেয়ারের দামের পতন হয়েছে, 140টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে মাত্র এবং 61টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। আজকে টপ 20তে আমরা দেখতে পাচ্ছি শার্প ইন্ডাস্ট্রিজকে। এই কোম্পানিটি আজকে সকাল থেকে ট্রেড হচ্ছে 30 থেকে 34 টাকার মধ্যে। 31 টাকা শার্প ইন্ডাস্ট্রিজ কোম্পানিটির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল এবং এই কোম্পানিটি আজকে টোটাল ট্রেড করেছে দিন শেষে 22 কোটি 13 লাখ টাকার মতো শেয়ার। এরপরে IPDC এই কোম্পানি দ্বিতীয় অবস্থায় নেমে এসেছে, ট্রেড হচ্ছে 33 থেকে 34 টাকার মধ্যে সকাল থেকে ট্রেড হয়েছে এবং 34 টাকা 50 পয়সা এই কোম্পানির লাস্ট প্রাইস ছিল। 21 কোটি 51 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে ফেলেছে IPDC আজকে দিন শেষে। বেক্সিমকো তৃতীয় অবস্থায় নেমে এসেছে এবং লাস্ট ট্রেডিং প্রাইস ছিল এই কোম্পানিটির 25 টাকা 10 পয়সা। 18 কোটি 89 লাখ টাকার মতো শেয়ার আজকে দিন শেষে টোটাল ট্রেড করেছে বেক্সিমকো। এরপরে আমরা চতুর্থ অবস্থানে দেখতে পাচ্ছি রানার অটোমোবাইলকে। এই কোম্পানিটি আজকে চতুর্থ অবস্থানে নেমে এসেছে প্রায় 18 কোটি 23 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে। এনভয় টেক্সটাইল এটি পঞ্চম অবস্থানে রয়েছে, 17 কোটি 72 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে। ডোমিনেস ষষ্ঠ অবস্থানে দেখতে পাচ্ছি, টোটাল আজকে দিন শেষে ট্রেড করে ফেলেছে 16 কোটি 69 লাখ টাকার মতো। এরপরে 16 কোটি 52 লাখ টাকা কিছু বেশি লেনদেনে সমরি থেকে সপ্তম অবস্থানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট ট্রেডিং প্রাইস 113 টাকা 50 পয়সা নিয়ে। এরপরে সাইহাম টেক্সটাইল অষ্টম অবস্থানে আছে, লাস্ট ট্রেডিং প্রাইস ছিল 31 টাকা 70 পয়সা। 15 কোটি 19 লাখ টাকার মতো টোটাল ট্রেড করেছে কোম্পানিটি। সামিট এলায়েন্স স্পোর্ট এটি নবম অবস্থানে আমরা দেখতে পাচ্ছি, টোটাল ট্রেড করেছে 14 কোটি 75 লাখ টাকার মতো। মালিক স্পিনিং আজকে টপ 20-র দশম অবস্থানটি দখল করে রেখেছে এবং লাস্ট ট্রেডিং প্রাইস ছিল 49 টাকা 50 পয়সা এবং টোটাল ট্রেড করেছে আজকে দিন শেষে 14 কোটি 66 লাখ টাকার মতো। এই ছিল ঢাকার শেয়ার বাজারের খবরাখবর। আমরা একটু চট্টগ্রাম শেয়ার বাজারের খবরাখবর দেখে আসি। সেখানে যদিও আমরা সকাল থেকেই কিন্তু নিম্নমুখী প্রবণতা দেখতে পাচ্ছি সূচকগুলোতে। আজকে দিন শেষে CSEX সেটি কিন্তু আজকে প্রায় 7 পয়েন্টের মতো কমেছে। CS30 সূচক সেটি 2 পয়েন্টের মতো কমেছে এবং সার্বিক সূচক যেটিকে আমরা বলি CSPI সেটি কিন্তু আজকে দিন শেষে 19 পয়েন্টের মতো কমে 15,494 পয়েন্টে অবস্থান করছে। আজকে টোটাল ট্রেড করেছে CSE 37 কোটি 71 লাখ টাকার মতো শেয়ার এবং আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি CSE-তে ট্রেড হয়ে গেছে দিন শেষে টোটাল 204টি কোম্পানির। এর মধ্যে এখানেও কিন্তু ঢাকা শেয়ার বাজারের মতোই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামের পতন হয়েছে। 117টি কোম্পানির শেয়ারের দাম টোটাল কমেছে
53টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 34টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।